নিজের রুমে গুটিসুটি মেরে চুপটি করে বসে আছি। তিশাও আমার পাশে বসে এটা সেটা বুঝিয়ে চলেছে। ওর কোনো কথাই যেন আমার কানে যাচ্ছে না, শুধু রেস্টুরেন্টের সেই দৃশ্য চোখে ভেসে উঠছে। আমরা যখন রেস্টুরেন্টে গিয়ে তাসিনকে দেখলাম, উনি তখন একটি মেয়ের সাথে পাশাপাশি চেয়ারে বসেছিলেন। এমনকি তাসিন নিজের হাতের বাহুতে মেয়েটিকে জড়িয়ে রেখেছিলেন। মেয়েটির হাত ধরে কিছু একটা বোঝাতে ব্যস্ত ছিলেন উনি। এমন দৃশ্য দেখে যতটা অবাক হয়েছিলাম, তার থেকে বেশি অবাক হয়েছি ওই মেয়েকে দেখে। সে আর কেউ নয়, রিশা আপু, যাকে তাসিন বলেছিল ওনার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। আচ্ছা, তাসিন কি সত্যিই এমনটা করতে পারে? উনি তো আমাকে খুব ভালোবাসে। ওনার আচরণে কখনো মনে হয়নি যে উনি আমাকে ঠকাবেন। এরকম আরও নানা ধরনের কথা ভেবে চলেছি আমি। তিশা আমার কাঁধে ঝাঁকিয়ে বলল, এই মেঘা, আমি কি বলছি শুনতে পাচ্ছিস? আমি কিছুটা নড়েচড়ে উঠলাম। হ্যাঁ তিশা, বল। দেখ মেঘা, হয়তো আমাদের দেখার কোনো ভুল হয়েছে। তাসিন ভাইয়া এমন, সেটা আমি মানতে পারছি না। আমিও তো মানতে পারছি না তিশা, কিন্তু নিজের চোখেই তো দেখলাম। তুই নিজেকে স্বাভাবিক রাখ, এখনই ভেঙে পড়লে চলবে না। আচ্ছা, আঙ্কেল আন্টি কোথায়? বাবা মা আমাদের গ্রামের বাড়িতে গিয়েছে, রাতেই ফিরে আসবে। আমার ফোনের রিংটোন বেজে উঠল। হাতে নিয়ে তাহসিনের নাম্বার দেখে কেটে দিয়ে ফোনটা অফ করে রাখলাম। হ্যাঁ, এখনও ওনার প্রতি আমার বিশ্বাসটা আছে। মন বলছে আমার দেখার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ। কিন্তু প্রবলেম একটাই, আমার মনের মেঘটা যে সরাতে পারছি না। রাগ নয়, অভিমান কাজ করছে তাহসিনের ওপর। তবে আশ্চর্যের ব্যাপার হলো, আমার চোখ থেকে আজ এক ফোঁটাও পানি ঝরছে না, শুধু বুকের ভিতরে বয়ে চলেছে তাসিনের প্রতি অভিমানের ঝড়। মেঘা, তাসিন ভাইয়া ফোন দিয়েছিল তাই না? তো কেটে দিলি কেন? আমার মনে হয় ভাইয়ার সাথে তোর কথা বলা উচিত। আসল ব্যাপারটা কি সেটা জানা দরকার তোর। আমার এখন কথা বলতে ভালো লাগছে না তিশা। ঠিক আছে, আমাকে দে, আমি কথা বলে দেখছি। না, তুই কিছুই বলবি না। তোকে যদি তাসিন ফোন দেয় ধরবি না। আমিও কোনো যোগাযোগ করব না। দেখতে চাই উনি সত্যিই আমাকে ভালোবাসে নাকি ওই রিশাকে। আজ 4 দিন হলো তাসিনের সাথে একটিবারও যোগাযোগ করিনি। খুব কষ্ট হচ্ছে কথা না বলে থাকতে। তবে এই 4 দিনে তাসিনও এতটুকু যোগাযোগের চেষ্টা করেনি আমার সাথে। আমার ফোনটা না হয় অফ রেখেছি। উনি কি পারতো না তিশাকে ফোন দিতে বা আমাদের বাড়িতে আসতে? কিন্তু উনি কিছুই করেনি। তাহলে আমার দেখাটা কি সেদিন সত্যিই ছিল? আমার বিশ্বাসটাকে এভাবে ভেঙে দিল তাসিন। কষ্ট আর অভিমানগুলো যেন আজ চোখের পানি হয়ে বয়ে চলেছে। কিছুতেই চোখের পানি আটকাতে পারছি না। আমি যে তাসিনকে অনেক ভালোবাসি, কি করে থাকবো আমি ওকে ছেড়ে? না, আমাকে তাসিনের সাথে কথা বলতেই হবে। আমার জানতে হবে উনি কেন করলেন আমার সাথে এমন। ফোনটা অন করতেই পরাপর তাসিনের কয়েকটা মেসেজ আসলো। ওপেন করতেই দেখলাম প্রথম মেসেজে লেখা, এই মেঘা পাখি, কি হয়েছে তোমার? ফোন কেটে দিয়ে অফ করলে কেন? দ্বিতীয় মেসেজে লেখা, আমি ভালো নেই গো, তোমার ভয়েসটাকে খুব মিস করছি। তোমার সাথে খুনসুটিপূর্ণ ঝগড়াগুলোকে অনেক বেশি মনে পড়ছে। তৃতীয় মেসেজটি দেখে চমকে উঠলাম। আজ সকালের মেসেজ এটা। ওটাতে লেখা ছিল, মেঘা তুমি কিভাবে পারলে আমার এমন অবস্থার কথা শুনে দূরে থাকতে? একটিবারও কি মনে হয়নি আমাকে দেখতে আসার কথা? আল্লাহ কেন বাঁচিয়ে রাখলো আমাকে? আমি যে তোমার অবহেলাগুলো আর নিতে পারছি না। আমি কি করব ভেবে পাচ্ছি না। তাসিন এমন মেসেজ কেন করেছে? ওনার কিছু হয়নি তো? মুহূর্তেই আমার আত্মাটা কেঁপে উঠল। তাসিনের নাম্বারে ডায়াল করলাম, বারবার নেটওয়ার্ক বিজি দেখাচ্ছে। কিছু না ভেবেই খালামণির নাম্বারে ফোন দিলাম। 2 বার রিং হওয়ার পর রিসিভ হলো। ওপাশ থেকে কিছু বলার আগে আমি বললাম, খালামণি তাসিন ভাইয়া কোথায়? কি হয়েছে ওনার? মেঘা তুই কেন, তুই জানিস না কিছু? না তো, কি হয়েছে বলো না। 3 দিন আগে তাসিনের অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা ভালো ছিল না, তবে আল্লাহর রহমতে এখনো ভালো আছে। আজই হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাব ওকে। তোর মা বাবাও এসে দেখে গিয়েছে, আর তুই একটিবারও আসলি না। তাসিন অনেকবার খোঁজ করেছে তোর। আমার কানে যেন আর কোনো কথা ঢুকছে না। ফোনটা হাত থেকে ছিটকে পড়লো। চিৎকার করে মাকে ডাকতে লাগলাম। মা দৌড়ে রুমে এসে আমার পাশে বসে বলল, কি হয়েছে মেঘা, ডাকছিস কেন? এমন অস্থির দেখাচ্ছে কেন তোকে? আমি শান্ত কণ্ঠেই বললাম, মা তাসিন ভাইয়ার যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে বলনি কেন? কি করে বলবো? তোর 2 দিন পর পর কি হয় কে জানে। সারাক্ষণ দরজা লাগিয়ে বসে থাকিস।
তাসিনের যেদিন অ্যাক্সিডেন্ট হলো সেদিন তোকে বলতে এসেছিলাম, তুই কি বলেছিলি? মা আমার সাথে কোনো বিষয়ে কোনো কথা বলবে না, আমাকে একা থাকতে দাও। তখন আমাকে আর কিছু বলতে না দিয়ে জোর করে বের করে দিয়ে দরজাটা আটকে দিয়েছিলি। তাসিনের সামনে বসে আছি ওনার মুখের দিকে তাকিয়ে। উনি ঘুমাচ্ছিলেন, মুখটা শুকিয়ে গেছে, কপালে আর পায়ে ব্যান্ডেজ। তাসিনের এমন অবস্থা দেখে আমার ভেতরটা কেঁপে উঠছে বারবার। মনে হচ্ছে ওনার এমন অবস্থার জন্য আমি দায়ী। আমার সেদিন উচিত ছিল তাসিনের মুখোমুখি হয়ে সবটা ক্লিয়ার করা। আজ বুঝতে পারছি তাসিন কেন আবিরের সাথে কথা বলতে না করেছিল। তাসিনের মুখের দিকে চেয়ে আছি, চোখ থেকে নীরবে পানি পড়ছে। ওনার হাতের উপর পানি পড়তেই হাতটি কিছুটা নড়ে উঠল। চোখ মেলে তাকালো আমার দিকে, আস্তে করে বলে উঠল, কি দেখতে এসেছো, আমি মরে গিয়েছি কিনা? উনি যে অভিমান থেকে কথাটা বলেছে এটা বেশ বুঝতে পারছি। অভিমান হওয়ারই কথা। সবটা না জেনে শুধু নিজের দিকটা ভেবে ওনার থেকে দূরে ছিলাম। এমনকি এই খারাপ মুহূর্তেও উনি আমাকে পাশে পাননি। আমি ঠান্ডা কণ্ঠে বললাম, এমন কথা বলবেন না প্লিজ, আমি সত্যি আপনার অ্যাক্সিডেন্টের কথা জানতাম না। ও আচ্ছা, তাই জানতে না তুমি? বাহ, খুব ভালো কথা বলেছ। বলেই উনি মুখ ঘুরিয়ে নিলেন। আমার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। তখনই রিশা, তাসিনের ফ্রেন্ড রোহান আর তিশা আসলো। তিশা আমার কাছে এসে দাঁড়াতেই ওকে জড়িয়ে কাঁদতে লাগলাম। তাসিনের ফ্রেন্ড রোহান তাসিনের পাশে গিয়ে বসে ওর কাঁধে হাত রেখে বলল, তাসিন, মেঘাকে ভুল বুঝিস না, ওর জায়গায় তুই থাকলে হয়তো তুইও এমনটাই করতি। মানে? তাসিন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো রোহানের দিকে। তখন রিশা বলল, মানেটা আমি বলছি ভাইয়া, সেদিন রেস্টুরেন্টে আপনি যে আমাকে জড়িয়ে ধরেছিলেন মেঘা ওটা দেখে নিয়েছিল। কিন্তু কি হয়েছিল, কেন মেঘা এসব না জেনেই ভুল বুঝেছিল আপনাকে? তাসিন বলল, তাহলে এখন কেন এসেছে, চলে যেতে বলো ওকে এখান থেকে। তিশা বলল, ভাইয়া দুজনেই যদি এমন করেন কিভাবে সব ঠিক হবে বলুন তো? আজকে সকালে রিশা আপুর সাথে আমার দেখা হয়েছিল, সেদিন আমিও দেখেছিলাম আপনাদেরকে একসাথে। আজ যখন রিশা আপুর সাথে দেখা হলো ওনাকে মেঘার ভুল বোঝার কথাটা বলেছি। পরে রিশা আপুর থেকেই জানতে পারলাম রিশা আপুকে আপনি ছোট বোনের মতো জানেন। আর রোহান ভাইয়া কোনো কারণে কথা বলছিল না, তাই রিশা আপু খুব ভেঙে পড়েছিল। আপনি হয়তো রিশা আপুকে নিজের বোন মনে করে ওনাকে ওভাবে সান্ত্বনা দিচ্ছিলেন, আর ওই সময়টার সুযোগ নিয়ে অন্য কেউ মেঘাকে ভুল বোঝালো। আমি এসব জানার আগেও আপনাকে অবিশ্বাস করিনি, এমনকি মেঘারও বিশ্বাস ছিল আপনার উপর। মেঘাকে কিছুক্ষণ আগে আমি সবটা বলেছি। ভাইয়া ওকে আপনি ভুল বুঝবেন না, ও যে অনেক ভালোবাসে আপনাকে, আর ও সত্যিই জানতো না আপনার অ্যাক্সিডেন্টের কথা। তিশা, কি বললে তুমি? কে সুযোগ নিয়েছিল? তারপর তিশা আবিরের বলা সবকিছু বলল। তাসিন খুব রেগে গিয়েছিল এসব শুনে। রোহান বলল, তাসিন এখন রাগার সময় নয়, আমরা বাইরে যাচ্ছি, তুই মেঘার সাথে কথা বল। আমি চুপচাপ মাথা নিচু করে চোখের পানি ফেলছি। ওরা বেরিয়ে যাওয়ার সময় রিশা আমার কাছে এসে বলল, মেঘা নিজেরটা বুঝে নিতে শেখো। সেদিন যদি সামনে গিয়ে সবটা শুনতে তাহলে আজ তোমাদের এমন ভুল বোঝাবুঝি হতো না। তোমাদের রিলেশন তো বেশি দিনের নয়, এখনই যদি এমন হয় তাহলে সামনে এগোবে কি করে? আর শোনো, তাসিন ভাইয়ার মতো মানুষ হয় না, আমি ওনাকে নিজের ভাইয়ের মতোই জানি, বুঝেছো? এখন কথা বলো তোমরা, আমি আসছি। আমি এখনো মাথা নিচু করে বসে আছি। তাসিন শোয়া থেকে উঠতে চেষ্টা করছে, পায়ে ব্যথা পেয়ে আহ শব্দ করে উঠল। আমি উঠে গিয়ে ওনাকে ধরে বসালাম। তারপর সরে আসতে নিলে উনি আমার হাত ধরে পাশে বসালেন। আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, এই পাগলি, এমন কাজ কেউ করে? হ্যাঁ, জানো কতটা কষ্ট হয়েছিল আমার সেদিন আমার সামনে গিয়ে সবটা জানতে চাইতে, তা না করে কোনো যোগাযোগ না করেই নিজের ফোনটাই অফ করে রেখে দিয়েছিলে। সেদিন তোমার বাবা মাও দেখতে এসেছিল, তুমি আসোনি। তখন মনে হয়েছিল আল্লাহ কেন বাঁচিয়ে রাখলো আমাকে। চুপ, এমন কথা আর বলবেন না, আমি আর কখনো ভুল বুঝবো না আপনাকে। দেখাই যাবে কি করো। তবে একটা কথা, আমি সুস্থ হই তারপর আবিরকে দেখে নিব। তাসিনের খুব কাছেই বসে আছি, আমার হাত তাসিনের হাতের মুঠোই। হঠাৎই খালামণি রুমে ঢুকলো। আমি তাড়াতাড়ি সরে আসতে নিলে খালামণি ধমকের স্বরে বললেন, একদম আমার ছেলের হাত ছাড়বি না, ওখানেই বসে থাক চুপ করে। খালামণির কথায় আমি আর তাসিন দুজনেই শকড। খালামণি হেসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, আর যদি আমার ছেলের থেকে দূরে থাকিস তাহলে তোর খবর আছে। তাসিন বলল, মা তুমি কি বলছো? কি বলেছি? শোন, তোকেও বলি, আমার মেয়েটাকে আগলে রাখবি সব সময়। আমি আর তাসিন বোকার মতো চেয়ে আছি। খালামণি বুঝতে পেরে
মেরে বলল, এত অবাক হওয়ার কিছু নেই, আমি সব জানি, রোহান আমাকে একটু আগে সবটা বলেছে। মা, তুমি আমাদের বিষয়টা মেনে নিয়েছো? শুধু আমি না, তোর বাবাও মেনে নিয়েছে। এখন মেঘার বাবা মাকে বলতে হবে। আমি কিছুই বলছি না দেখে খালামণি আমার কপালে একটা চুমু খেয়ে বললেন, ইস, আমার বাচ্চা মেয়েটা এখন আমার ছেলের বউ হবে ভাবা যায়, হেসে বলল। তাসিন বাঁকা হেসে বলল, মা, আমার মনে হয় কি জানো, তোমার এই বাচ্চা মেয়েটিকে আমার বিয়ে করা ঠিক হবে না। আমি তাসিনের দিকে তাকালাম। খালামণি বলল, তাসিন, এ কি বলছিস তুই? কেন বলবো না বলো তো? এত বোকা কেউ হয়? কি না কি দেখে নিজে তো কষ্ট পেল, আমাকেও কষ্ট দিল। হয়েছে, এসব আর বলিস না, দেখছিস না ও মন খারাপ করে আছে। মা, একটা কাজ করো, টিভিটা অন করে মোটু পাতলু দেখতে দাও ওকে, মন ভালো হয়ে যাবে এমনিতেই। আমি রাগি চোখে তাসিনের দিকে তাকাতেই তাসিন জোরে হেসে উঠল। প্রায় 1 মাস লেগেছে তাসিন পুরোপুরি সুস্থ হতে। অ্যাক্সিডেন্টে পায়ের আঘাতটা বেশি লাগায় হাঁটতে প্রবলেম হতো, এখন তাসিন ভালোভাবেই হাঁটতে পারে। আমাদের সম্পর্কের ব্যাপারে এখন আমার বাবা মাও জানে। বাবা রাজি ছিল না, তার কথা ছিল নিজেদের মধ্যে নতুন করে কোনো সম্পর্ক গড়া যাবে না। পরে মায়ের অনেক বুঝানো আর আমার জেদের কাছে হার মেনে বাবা রাজি হয়েছে। তমা আপু, তাহসিনের বড় বোন, 5 বছর পর আজ কানাডা থেকে দেশে ফিরছেন। তমা আপু ওনার হাজবেন্ডের সাথে ওখানেই থাকেন। ওনার একটা মেয়ে আছে, নাম অরিন। অরিনের বয়স 3.5 বছর। জন্মের পর এই প্রথম অরিনকে নিয়ে দেশে আসছেন। সকাল 8:44 আমি রেডি হচ্ছিলাম ভার্সিটি যাব বলে। দরজায় টোকা পড়তেই ঘাড় ঘুরিয়ে তাসিনকে দেখলাম ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে হাত ভাঁজ করে দরজায় হেলে দাঁড়িয়ে আছে। আমি ওনার সামনে গিয়ে বললাম, কি ব্যাপার, এত সকালে আপনি আমাদের বাড়িতে? যে কেন, আসতে পারি না বুঝি? সে কথা বলেছি নাকি? কোনো ফোন না দিয়ে এত সকালে এসেছেন তাই বলছি। ফোন কেন দিতে যাব? আমার খালামণির বাড়িতে যখন খুশি আসবো। আর তাছাড়া কিছুদিন পর আমার শ্বশুরবাড়ি হতে চলেছে এটা। দেখি সরো, ভেতরে যেতে দাও। তুমি তো বসতে বলবে না, আমি নিজেই বসছি। ঢং মুখে ভেঙচি কেটে বললাম, ইস মেঘা পাখি, এভাবে মুখ বাঁকা করো না গো, তোমাকে যে আরো বেশি সুইট লাগে দেখতে। খাটে বসে বলল। আমি আর কিছু না বলে আমার কাজে মন দিলাম। তাসিন বলে উঠল, মেঘা, আজ ভার্সিটি যেতে হবে না, 11টার সময় এয়ারপোর্ট যেতে হবে আপুদের রিসিভ করতে। তো যাবেন, এর সাথে আমার ভার্সিটি না যাওয়ার কি সম্পর্ক? তুমি যাবে আমার সাথে, আপু তোমাকেও নিয়ে যেতে বলেছে। আমি যাব না। কেন যাবে না কেন? এমনিতেই। আপু মন খারাপ করবে। মেঘা প্লিজ না করো না। ঠিক আছে যাব। সত্যি যাবে তুমি? যাব। নাস্তা করার জন্য মা ডাকতে আসলে আমি আর তাসিন গিয়ে নাস্তা করে নিলাম। তাসিন মায়ের সাথে কথা বলছিল, আমি রুমে চলে আসলাম। একটু পর তাসিন আসলো। মেঘা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, 10টায় বের হব। আচ্ছা। তারপর নীল রঙের একটা চুড়িদার পরে নিলাম, চুলগুলো ছেড়ে দিলাম। তাসিন ব্যালকনিতে বসেছিল, আমি সামনে গিয়ে বললাম, আমি রেডি। তাসিন আমার দিকে হা করে তাকিয়ে আছে। কি হলো, এভাবে কি দেখছেন? আমার মেঘকন্যাকে দেখছি। নীল রংটা যেন তোমার সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে। মেঘের নীল আবরণ গায়ে মেখে যেন এক নীলপরি দাঁড়িয়ে আছে আমার সামনে। আমার দিকে চেয়ে ঘোর লাগা কণ্ঠে বলল। আমি মুচকি হেসে সেখান থেকে সরে আসতে নিলে উনি আমার হাত ধরে হ্যাঁচকা টানে নিজের কোলে বসিয়ে কোমর জড়িয়ে ধরে আমার চুলে মুখ গুজল। আমার সারা শরীরে যেন কারেন্ট বয়ে চলেছে। আপনা আপনি হাত পা কাঁপতে লাগলো। উনি ওভাবেই চুলে মুখ গুজে আস্তে করে বলল, কাঁপছো কেন মেঘা পাখি? আমি তো কিছুই করিনি এখনো, আর তুমি এখনই কাঁপাকাঁপি শুরু করে দিয়েছো? আপনার এখন লেট হচ্ছে না? একটু লেট হলে ক্ষতি নেই। এই নীলপরি, তুমি সাজো না কেন? সব সময় এত সিম্পল কেন থাকো? আমার সাজতে ভালো লাগে না। ঠিক আছে, সাজতে হবে না, শুধু তোমার ওই মিষ্টি ঠোঁটে হালকা লিপস্টিক দাও। কি দিবে না? আচ্ছা দিব, এখন তো ছাড়ুন। তাসিন আমার কপালে একটা চুমু দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলো, দিলাম ছেড়ে, তবে আমার মাথাটা যে ঘুরিয়ে দিয়েছো তুমি, তার কি হবে বলো? তাসিনের থেকে ছাড়া পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। কিছুটা দূরে এসে বললাম, কিছুই হবে না, এবার চলুন তো, পরে আমাকে এই কথা শোনাবেন যে আমার জন্য দেরি হয়েছে। আমি আর তাসিন দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি আপুদের আসার। কিছুক্ষণ পরেই বের হলো তমা আপু, ইমরান ভাইয়া, আর ভাইয়ার কোলে কিউট একটা ছোট্ট মেয়ে। আপু এসেই আমাকে জড়িয়ে ধরলো। কেমন আছো আপু? খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তারপর ভাইয়ার সাথে কথা বললাম। অরিনকে নেওয়ার জন্য তাসিন হাত বাড়িয়ে বলল, এই যে আমার
কিউট আম্মুটা এসো। আমি তাসিনের পাশেই ছিলাম। অরিন তাসিনের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালো, তারপর ওর ছোট্ট হাত বাড়িয়ে দিল আমার দিকে। ওর এমন কাণ্ড দেখে আপু আর ভাইয়া হেসে দিল। আর তাসিন মুখটা গোমড়া করে বলল, আপু আমি যে ওর মামা হই সেটা ওকে বলনি? আমি অরিনকে কোলে নিয়ে ওর গালে একটা চুমু দিয়ে বললাম, ও তো এখনো ছোট, কে কি হয় এখনই বুঝবে নাকি? দেখেছো তো আপু, তোমার ভাই হিংসে করছে অরিন আমার কোলে এসেছে বলে। ইমরান ভাইয়া হেসে বলল, হিংসে তো আমার হচ্ছে গো শালিকা, ভেবেছিলাম দেশে ফিরে শালিকার আদর যত্ন নিব, তা আর হতে দিল কই আমার শালাবাবু, আগেই আমার একটিমাত্র শালিকাকে হাত করে নিল। তমা আপু বলে উঠল, বাসায় তো চলো আগে, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে কথা বলবে? আপু আর ভাইয়া আগেই গাড়িতে বসেছে। অরিন এখনো আমার গলা জড়িয়ে আছে। তাসিন একটু কাছে এসে অরিনকে বলল, এই যে মিষ্টি আম্মুটা, এটা কি ঠিক হলো বলো? মামাকে রেখে মামিকে চিনে নিলে আগে। অরিন আধো আধো স্বরে বলে উঠল, মামা। ওর মুখে মামা ডাক শুনে তাসিন তো খুব খুশি। দেখেছো মেঘা, ও তোমার কোলে আছে ঠিকই, কিন্তু ডাকলো আগে আমাকেই। তমা আপুর রুমে অরিনের পাশে বসে ওর ছোট্ট সিল্কি চুলে হাত বোলাচ্ছি। আপু আর ভাইয়া নিচে। তাসিন রুমে আসলো, মেঘা তুমি এখানে? আর আমি সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি। কেন, কি দরকার? দরকার হলেই খুঁজতে হবে নাকি? এমনি খুঁজতে পারি না বুঝি? পারেন। এখন কথা কম বলেন, অরিন ঘুমাবে। তাসিন আমার পাশে বসে অরিনকে দেখিয়ে বলল, মেঘা আমাদেরও এমন একটা কিউট বেবি আসবে তাই না? এই আপনার কি আর কোনো কাজ নেই? এখনই এসব কথা কেন আসছে? বারে প্রবলেম কি বললে? মেঘা তুমি কি লজ্জা পাচ্ছ? বাঁকা হেসে বলল, একদমই না। আপনি এখন জানতো ওকে ঘুম পাড়াতে হবে। আচ্ছা যাচ্ছি, শুধু আমার মিষ্টি আম্মুটার কথা ভেবে যাচ্ছি। অরিনের গালে হাত দিয়ে বলল। উনি চলে যাওয়ার পর নিজেই হাসতে লাগলাম, পাগল একটা। আর এই পাগলটাকেই আমি অনেক বেশি ভালোবাসি। আজ আমরা গ্রামে মামা বাড়িতে যাচ্ছি, তমা আপুর কথাতেই যাওয়া হচ্ছে। এই ইটে ঘেরা শহরে আপুর একদমই ভালো লাগছিল না। শুধু আপুর কথা বললে ভুল হবে, আমারও ভালো লাগে না। গ্রামের প্রাকৃতিক পরিবেশে একটুখানি নিঃশ্বাস নিতে পারলে কার না ভালো লাগে? রিশা আপুর সাথেও আমার এখন খুব ভালো সম্পর্ক হয়ে উঠেছে। আমাদের যাওয়ার কথা শুনে রিশা আপুও যাবে, সাথে রোহান ভাইয়া। তিশাও যাবে। ও প্রথমে রাজি হচ্ছিল না। ওর কথা হলো তমা আপু আর ইমরান ভাইয়া, রিশা আপু আর রোহান ভাইয়া, তুই আর তাসিন ভাইয়া যাবি। তোদের মাঝে আমি যাব না, তোরা যা ঘুরে আয়, আমি অন্য কখনো যাব। আমিও ছাড়ার পাত্রী নই, তিশাকে তো আমি নিবই। অবশেষে তাসিন তিশাকে রাজি করিয়েছে। অনেক দূরের পথ, তাই গাড়ি নেওয়া হয়নি। আপু আর ভাইয়া তাসিনকে বলেছে বাসে করেই যাব। এমনিতেই দূরের পথ বাসে গেলে মন্দ হয় না। একটু আগেই আমরা বাস থেকে নেমেছি, মামা গাড়ি পাঠিয়ে দিয়েছে, তার জন্যই অপেক্ষা করছি সবাই। অরিনকে কোলে নিয়ে তিশা আর আমি দুষ্টুমিতে মেতে আছি। হঠাৎ আয়ান ভাইয়া আমাদের সামনে এসে দাঁড়িয়ে তাসিনকে উদ্দেশ্য করে বলল, সরি তাসিন, একটু লেট করে ফেলেছি। তাসিন আর আয়ান ভাইয়া সেম বয়সী, তাই তুই করেই বলে। আরে সরি বলার কি আছে, আমরা একটু আগেই নেমেছি। আয়ান ভাইয়া আপু ইমরান ভাইয়ার সাথে কথা বলে আমার মাথায় টোকা দিয়ে বলল, কি রে মেঘ, তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস। শেষে বলল, উফ ভাইয়া, তুমি এখনো সেই আগের মতো মেঘ বলবে? আমাকে মেঘা বলতে কি কষ্ট হয়? তোকে মেঘ বলতেই ভালো লাগে আমার। আচ্ছা এদের তো চিনতে পারলাম না। তিশা, রিশা আপু আর রোহান ভাইয়ার দিকে তাকিয়ে বলল। তারপর তাসিন পরিচয় করিয়ে দিল ওদের সাথে। আয়ান ভাইয়া তিশার দিকে একটু তাকিয়ে থেকে আমার কানে কানে বলল, মেঘ তোর ফ্রেন্ডটা দেখতে খারাপ না। ভাইয়া একদম নজর দেবে না বলে দিচ্ছি। নজর তো লেগেই গিয়েছে রে মেঘ, মনে মনে বলল। তাসিন আয়ান ভাইয়াকে ধাক্কা দিয়ে বলল, আয়ান তোর আনমনে ভাবনা চিন্তাগুলো বাড়িতে গিয়ে করিস ভাই, এবার তো চল। তাসিন, আমি কিছুই ভাবছি না, ওকে? তিশার দিকে তাকিয়ে বলল। তাসিন তিশাকে বলল, শালিকা একটু সাবধানে থেকো কেমন? গ্রামের হাওয়া কিন্তু একটু বেশি, উড়ে যেও না যেন। বেচারি তিশা কিছু না বুঝেই বলে অরিনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আর আয়ান ভাইয়া অবাক হয়ে তাসিনের দিকে তাকিয়ে বলল, কে শালিকা, কিভাবে? কিছুই তো বুঝলাম না।